জানাতে চাই গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস। ওই তো সবার শেষে কথা বলার একটা মজা হচ্ছে, স্পেশালি ওর কথা বলার পর কিছু কথা বলতে হয়, সবই বলে দেয় ও বলেই দিয়েছে সব। আমি যেটা মানে কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে। সপ্তস্ব এবং অর্ণব, অপলা, এদের সঙ্গে আমার প্রথম কাজ। জয়দীপ দা, আমার এই ওকে বলছিলাম এই কি প্রিটি লেডি ছোট থেকে এলো, তোর সাথে আমার প্রথম কাজ। আমার খুব ভালো লেগেছে। কাজ করতে গেলে যেরকম সংসারে থাকতে গেলে থালা বাসনের ঠোকাঠুকি লাগে, আমরা বৃষ্টির সাথে ঠোকাঠুকি করেছি, রোদের সঙ্গে ঠোকাঠুকি করেছি, অনেক কিছু করার পর আমাদের ছবিটা একটা সুন্দর হয়েছে এবং মধুরেণু সমাপয়েত সুন্দরভাবে শেষ হয়েছে। সেটা খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, ও একটা এমন ভয়ানক অভিনেতা যার সঙ্গে যেমন মানে যেমন হয় না যে আমি তখন গোল দেব কি, গোল আটকানোতে ব্যস্ত ছিলাম, সেটুকুনি করেছি। সবটা নিয়ে আমাদের যারা কো অ্যাক্টর ছিল সবার নামগুলো ওকে আমি দেখে বলেছিলাম, এই তুই এত খারাপ ছেলে, খারাপ অভিনয় করিস, তুই খুব ভালো রে। সবার সাথে খুব মিলেমিশে আমরা কাজটা করেছি, খুব আনন্দ করে কাজটা করেছি। তরঙ্গিনী একজন সিঙ্গল মাদার, সে একা হাতে নিজের মেয়েকে বড় করে তুলেছে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে সে মেয়েকে এমন একটা জায়গায় দেখতে চেয়েছে যেখানে প্রত্যেক মাই দেখতে চায়। সেইখান থেকে তার 12 বছরের বিবাহ বিচ্ছেদের জীবনে হঠাৎ অনেক কিছু ঘনিয়ে এলো, তার কারণ মেয়ে একটা বিপদে পড়ে এবং তখন স্বামী স্ত্রী যেই 12 বছরের একটা বিচ্ছেদ, সেটাকে ভুলে গিয়ে তারা একসাথে হয় মেয়েকে বাঁচাবার জন্য। এবং বিভিন্ন মজার ঘটনার মধ্যে দিয়ে কীভাবে তরঙ্গিনীর জীবনটা কেরম নদীর মতো বয়ে যাচ্ছে, কত মজার মধ্যে দিয়ে, কত কঠিন কথা সহজভাবে বলার মধ্যে দিয়ে, সেটা নিয়েই এই গল্পটা বলরাম কাণ্ড। বহু ক্ষেত্রেই দেখা যায় সেপারেটেড কাপলদের সেতু হিসেবে কোথাও গিয়ে তাদের সন্ততি বড় ভূমিকা পালন করে। এখানে কি সেটা কোথাও গিয়ে একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই তাই। শুধু সেতু নয়, মানে অনেক ঘটনা, আমরা বলি না যে পরিবেশ পরিস্থিতির মোকাবিলাই হচ্ছে সভ্যতা, সে পরিবেশ পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে কিভাবে তরঙ্গিনী এবং তরঙ্গিনীর স্বামী এক একটা ঘটনার মোকাবিলা করছে, সেটা নিয়ে পুরো গল্পটা। রজতাবদার সঙ্গে অনেকগুলো বছর পর তোমার এই, হ্যাঁ একটু সেটা শুনি। মজার ব্যাপারটা কি জানো, রনিদার সাথে আমি প্রথম কাজ করেছিলাম খুব সিরিয়াস একটা গল্পে, সেটা হচ্ছে মুখোমুখি। সেটা খুব সিরিয়াস একটা গল্প ছিল এবং এটা আদ্যপান্ত একটা মজার গল্প। ওর তো কমেডি সেন্স ভীষণ ভালো এবং মানুষটাও চমৎকার, অ্যাসোসিয়েশনটা ভালো, সবটা নিয়ে কাজ করতে খুব ভালো লেগেছে। বলেছিলাম নৈনিতালে লন্ডভন্ড নাম দেওয়া হোক। যাই হোক, স্টোরিটা হচ্ছে সেপারেটেড কাপল, তাদের খুব অল্প বয়সে তার কন্যা স্বাধীনভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেটা ওই তার স্ত্রীর প্ররোচনায় সেটা ভাঙবার জন্যে তারা দুজন গিয়ে নৈনিতাল পৌঁছয়। তো এই হচ্ছে বীজটা, কিন্তু তারপরে কি কি কাণ্ড হয়, আদৌ ভাঙা যায় কি না, তাদের দুজনের মধ্যে এই ডিভোর্সের পরে সম্পর্ক কেমন, মেয়ের সাথেই বা সম্পর্ক কী, এটার অনেকগুলো চড়াই উতরাই রয়েছে, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দিক রয়েছে, আর তুমুল মজা রয়েছে। যদিও বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ একটু ভারী ভারী ব্যাপার, কিন্তু এটা প্রত্যেক মানুষের, সব বয়সের মানুষের দেখার মতো একটা ছবি, বারবার দেখার মতো ছবি, অসম্ভব ফিল গুড একটা ছবি। ডিরেক্টর সপ্তস্বদা যেরকমটা বললো যে আগে যেরকমটা ছবি হতো মৌচাক, সেই টাইমের যে ছবিগুলো, হয়তো সেই কমেডিটা কোথাও হারিয়ে যাচ্ছিল, আবার হয়তো এই ছবির মাধ্যমে সেটা তো ফিরে আসবে, সেই ধরনের নস্টালজিয়া, সেটা নিয়ে যদি কিছু বল। হ্যাঁ, আমরা সবাই সেটা এক্সপেক্ট করছি যে টপ টু বটম মজা দিয়ে একটা ছবি বানানো হয়েছে, একটা মজা দিয়ে একটা ছবি ঢাসা হয়েছে এবং আলটিমেটলি আমার ধারণা মানুষ কমেডি দেখতে পছন্দ করে, কারণ সবাই এত রকম সমস্যায় রয়েছে। একটা ভালো কমেডি, একটা চমৎকারভাবে
গড়ে তোলা বানানো একটা কমেডি, মানুষের বারবার দেখতে ভালো লাগে, যে কোনো মন খারাপের, যে কোনো ডিপ্রেশনের মাঝখানে সেটা নতুন করে মানুষকে বাঁচতে শেখায়, হেল্প করে। তা আমার ধারণা বলরাম কাণ্ড সেই পজিটিভ ফ্যাক্টরটা মানুষের কাছে এনে দেবে। তো বাইরে শুটিং হয়েছে ওভারঅল, তুমি প্রচণ্ড মজার মানুষ, সেটা সবসময় আমরা শুনি। তো সেই কাজের জায়গায় কতটা কি সবার সাথে কাজ করে যদি বলো, কতটা কি এনজয় করলে বা এক্সপিরিয়েন্স ওই জায়গায়? দেখো, আমাদের অসম্ভব টাইট একটা শিডিউল ছিল, কাজেই আমরা কাজের বাইরে যে আলাদা করে খুব মানে সময় পেয়েছি তা নয়, কিন্তু আমরা তার মধ্যেও 2-3টে জায়গায় ওখানে চেষ্টা করেছি লোকাল কুইজিন ট্রাই করার, ওখানকার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার, এবং খুব চমৎকার ওখানে জায়গা আছে, বোটিং ছিল আমাদের সাঁওতাল লেকে, তো সেইগুলো করারও সুযোগ পেয়েছি। সব কিছু মিলিয়ে এমনিতে সময় ভালো কেটেছে, কিন্তু আমাদের খুব প্রকৃতির সাথেও দৌড়তে হয়েছে। বৃষ্টি পড়ছিল, বারবার মেঘে ঢেকে যাচ্ছিল, তা এইগুলোর ফাঁক দিয়ে আমাদের শুটিং করতে হয়েছে, বারবার লড়ে যেতে হয়েছে আর কি বলা ভালো। তা সেটার জন্য তো একটা ওই চাপটা ছিলই, কিন্তু তারপরেও আমরা খুব মজা করেই করেছি কাজটা। সবসময় দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো যে বাংলা বই পড়ুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা ভাষার পাশে থাকুন। বলরাম কাণ্ড পুরো নৈনিতাল লন্ডভন্ড, এটা আমাদের আজকের ক্যাপশন। পোস্টার লঞ্চে এসছো, পোস্টার লঞ্চ থেকে আমরা মজা দিতে চাই ছবিতে, কারণ এখন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলি না, যে রেগুলারলি আমাদের অনেক খারাপ খবর চারদিকে ঘুরে বেড়ায়, যে নানা ধরনের খারাপ আমাদের জীবনে ঘুরতে থাকে। তো সেইগুলোর থেকে বেরিয়ে মানুষ যদি 2 ঘন্টা টান কমেডি ছবি দেখতে যায় উইথ আ সোশ্যাল মেসেজ অফকোর্স, তাহলে আমার মনে হয় বলরাম কাণ্ড দেখা উচিত। আর বাংলা ছবিতে এইরকম পুরো ক্লিন কমেডি ছবি অনেক দিন হয়নি। মানে আমি তো ইভেন রেফারেন্স দেবো, কৌশিক গাঙ্গুলি যে সময় রংমিলান্তি করেছিল, হ্যাঁ খুব ভালো একটা, মানে খুব ভালো ছবি, তখন আমি কলেজে সবাই পড়ি, তো আমার দেখে মনে হয়েছিল যে একদিন আমি এরকম ছবি বানাবো। ইভেন কৌশিক গাঙ্গুলির কথা বললাম, কারণ উনি অনেক জনারে কাজ করেছেন। তো আমি যেরকম এর আগে থ্রিলার ছবি করেছি, এরপর আমার খুব ইচ্ছে একটা কমেডি ছবি করি, কারণ আমার ইন্সপিরেশন ঋষিকেশ মুখার্জি, প্রিয়দর্শন এবং আরও অনেক, ইভেন রাজকুমার হিরানি। তো এই ধরনের ছবি যেগুলো আমরা কিনা হলে মুখিয়ে থাকি যে ভাই যাবো 2 ঘন্টা টান মজা করবো, এবং একটা কিছু হয়তো টেকআওয়ে থাকবে সেই ছবি থেকে, একটা কিছু শিখবো, বেরোবো। বলরাম কাণ্ডর নামকরণের পেছনে উদ্দেশ্য হচ্ছে নৈনিতালে পুরো বাংলা ছবি আগে কোনোদিন শ্যুট হয়নি, পুরোটাই উত্তরাখণ্ড নৈনিতালে, তার পাহাড়, লেক, সেসব জায়গা জুড়ে শ্যুট হয়েছে। এবং নৈনিতালে একটা খুব ভালো হেরিটেজ বাংলো আছে অনেক দিন পুরনো, যেটার নাম বলরাম হাউস, এবং সেই হাউসটাকে ঘিরে যত কাণ্ড। যে রনিদা গার্গিদি যে ক্যারেক্টারগুলো প্লে করেছে, এরা সেপারেটেড কাপেল, এদের বিয়ে হয়েছিল কিন্তু 12 বছর ধরে এরা একে অপরের মুখ দেখে না, সেপারেটেড। তো তারা 12 বছর পরে এমন একটা ঘটনা ঘটে যে তারা একত্রিত হয় এবং নৈনিতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যে কিছু একটা সলভ করবে। কী সলভ করবে, কী ক্রাইসিস, এইটুকু এলিমেন্ট একটা মজার ছবিতে তো থ্রিলারের মতো টুইস্ট থাকে না, কিন্তু এইটুকু একটা সাসপেন্স থাক, সেটা ওরা গিয়ে সলভ করে। এবং সেখানে নানা রকম ঘটনা ঘটে। 4-5 দিনের ছবিটার মানে টাইমিং, মানে ছবিটা 4-5 দিন ধরে ঘটে, এবং সেই 4-5 দিনে কী কী ঘটতে থাকে, এক এক দিনে নানা ধরনের হিলারিয়াস ঘটনা ঘটে, এবং লাস্টে একটা ইমোশনাল কার্ভ দিয়ে ছবিটা শেষ হয়। তো সেটার জন্য আমার মনে হয় হলে এসে দেখলে দর্শকদের খুব ভালো লাগে। যাদের নিয়ে কাজ, রনিদা গার্গিদি, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স কিরকম কাজের জায়গায় শুটিংয়ের টাইমে? ভীষণ ভালো। রনিদার সাথে আমার দ্বিতীয় কাজ। আগে একটা ছোটো ওয়েব ফিল্ম করেছিলাম যখন আমি কলেজে পড়তাম, স্টুডেন্ট ফিল্মস বানাতাম, তখন রনিদা আমার সঙ্গে একটা কাজ করেছিল, মানে অনেক বছর আগে। এবং এখন রনিদার সঙ্গে কাজ করতে এসে আমার মনে হয় রনিদা একই রকম আছে, সেটা একই রকম মজাদার। এবং যেহেতু এটা খুব মজার ক্যারেক্টার, মানে আমার তো সিরিয়াসলি আমি যখন লিখেছি অর্ণবের সাথে স্টোরি অফ আলার স্ক্রিপ্ট অর্ণবের, তখন লিখেছি তখনই রনিদাকে ইমাজিন করেছি, এবং দেখে মনে হচ্ছে না পুরো স্ক্রিপ্টের পাতা থেকে উঠে আসা চরিত্র উনি প্লে করেছেন। অন দ্য কন্ট্রারি, গার্গিদির চরিত্রটা একটু সিরিয়াস, কিন্তু সিরিয়াসের মধ্যেও কিছু কিছু সাটেল কমেডি এলিমেন্ট আছে। কারণ দুজনেই যদি ইকুয়ালি কমেডি করতে থাকে তখন একটা কোথাও একঘেয়েমি চলে আসে। তো একজনের কন্ট্রাস্টে একটা ক্যারেক্টার রাখা, যে কারণে ওদের আবার সেপারেশন হয়, কারণ ওদের একে অপরের সাথে কিছুতেই কিছু মেলে না। তো এই ক্যারেক্টারটা যত না রিয়েল লাইফে আমি দেখছি, ততই সিনেমাতে ওরা সুন্দর ফুটিয়ে তুলতে পেরেছে। কারণ গার্গিদি খুব কাজের ব্যাপারে খুব সিলেক্টিভ, খুব প্রফেশনাল, ভীষণ সিরিয়াস, এবং রনিদাও খুবই প্রফেশনাল। এবং দুজনের অ্যাক্টিংয়ের যে টেকনিক, দুজনের যে টেকনিক অফ অ্যাক্টিং কিন্তু দুজনের আলাদা, এবং সেই দুটো অ্যাক্টিংয়ের টেকনিক একই স্ক্রিনে যখন ফুটে উঠছে, আমার অ্যাজ আ ডিরেক্টর খুব ভালো লাগে। মানে এই যে বাংলা সিনেমার প্রতি মানুষের যে ধারণা, তাহলে এই ছবিটা হয়তো আবার আগে নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই। কারণ আমরা ছোটোবেলায় ভানুর ছবি দেখতাম, উত্তম কুমারের ছবি দেখতাম, যেগুলো খুব ক্লিন কমেডি, হ্যাঁ, মানে মৌচাক, সপ্তপদী, এই ধরনের ছবিগুলো কিন্তু এখন হয় না। এখন আগে আমাদের যেরকম বাংলা ডিরেক্টররা ইউনাইটেড একটা গ্রুপ ছিল, অগ্রদূত ছবি করতো, এরকম কারো পার্টিকুলার নাম যেত না, দেওয়ার গ্রুপ।
এরকম কিন্তু এখন ইউনিটিটা নেই। আমার তো মনে হয় বাঙালিরা আগের থেকে এখন কম ইউনাইটেড। সবাই যদি আরও ইউনিটি মেনটেন করে আরও ভালো কন্টেন্টের কাজ করে, তাহলে হিন্দি, তামিল, তেলুগু এগুলো যারা আমরা রেগুলারলি চর্চা করি, সেই চর্চার জায়গায় কিন্তু পৌঁছে যেতেই পারে। কারণ আমরা এককালে সবার থেকে আমি বলবো এগিয়েছিলাম, এখনই আমাদেরকে বাধ্য হয়ে মানে চ্যারিটির মতন করে বলতে হয় যে এসে পাশে দাঁড়ান। তো আমি একদমই বলবো না। আমাদের পোস্টার যদি ভালো লাগে, আমাদের যদি ট্রেলার ভালো লাগে এবং এই আর্টিস্ট, আমাদের গল্প এবং আমাদের প্রোমো যদি ভালো লাগে, অবশ্যই হলে এসে দেখুন। এটুকু বলবো যে দেখে একবার মনে হবে না যে এটা ওই ছবির মতন হয়েছে, একদমই এই ফিলিংটা আসবে না এবং খুব ক্লিন, পুরো ফ্যামিলি নিয়ে এনজয় করার মতন একটা ছবি। ছবিটা মানে মানে যেহেতু রজতবাবুরা আছে, রজতবাবু আঙ্কেল আছে, তারপর গার্গিয়ান আছে, তারপর আমি আছি, প্রসূন বলে একটি আমাদের অ্যাক্টর আছে, ঐশ্বরিয়া আছে, সবাই মিলে যে গল্পটা আমরা ধরে সপ্তশতা যে গল্পটা বানানোর চেষ্টা করেছি, প্রচণ্ড ফানি একটা গল্প। মানে তুমি প্রত্যেকটা সিনে আমি বলতে পারবো টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেখানে মানুষেরা অবাকই হবে যে এইটা কী হলো। মানে আমার যে চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং, কারণ আমাকে ফার্স্ট বেশি কিছু রিভিল করতে পারবো না, কিন্তু ফার্স্টে দেখানোই হচ্ছে না। যখন দেখানো হচ্ছে তখন একটা এমন টুইস্ট আসছে, তো সেটা দেখে মানুষেরা অবাক হবেই আর প্রচণ্ড হাসবে। আর লাস্টে সব কমেডি ছবিতেই তো জানা যায় না, লাস্টে একটা ইমোশনাল সেগমেন্ট থাকে যেখানে মানুষের মন ছুঁয়ে দেয়। এই ছবিতেও প্রচণ্ড পরিমাণে সেটা আছে, তো আমার মনে হয় সব মানুষের ভালো লাগে। হ্যাঁ, কোথাও গিয়ে কমেডি ছবি হারিয়ে যাচ্ছে বাংলা, যেটুকু শোনা যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে এটা আবার নস্টালজি আগের ছবি? দেখো, কমেডি ছবি হারিয়ে যাচ্ছে বলতে আমি একটা ছবি করেছিলাম, এটা আমাদের গল্প, তো ওখানে একটা কমেডি বেস, একটা ছোট্ট একটা কমেডি ফিল ছিল, ফানি একটা নস্টালজিক ফিল ছিল। সেম আবার এই বলরাম কাণ্ড করলাম, তো আমার মনে হয় বলরাম কাণ্ড এটা আমাদের গল্প। সব এই সিনেমাগুলো যখন আসছে তখন আমার মনে হয় মানুষেরা খুব ভালোভাবে অডিয়েন্সরা ক্যাচ করবে, কারণ এইরকম ছবি এখন তো যত পারো এই আর্ট ফিল্ম হচ্ছে, ফিচার ফিল্ম, থ্রিলার এইসব হচ্ছে, কমেডি ফিল্ম খুব কম হচ্ছে, তো আমার মনে হয় মানুষেরা খুব নেবে। তো ওভারঅল বাইরে শুটিং হয়েছে যেটুকু শোনা যাচ্ছে, তো সেখানের এক্সপিরিয়েন্স কিরকম সবার সাথে? আমার এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো, কারণ আমার টোটাল 10 দিনের শ্যুট ছিল। 10 দিনের মধ্যে আমার 8 দিন লেগেছে। তো আমি নৈনিতালটা শ্যুট করতে করতে আমার প্রডিউসার্সরা এত ভালো, ডিরেক্টররা এত ভালো, আমাকে ছুটি দিয়েছে, আমি সেখানে শ্যুট করেছি প্লাস ঘুরেছি। তো আমি আর প্রসূন আর শুটিং করতে করতে প্রচণ্ড অদ্ভুত গল্প শুনেছি, যেখানে আমরা শ্যুট করেছি বলরাম, মানে ওটার নামই হচ্ছে বলরাম হাউস। তো সেই বাড়িতেই শ্যুট করেছি, সেই হোটেলটাই। তো সেখানে অনেক ভূতের গল্প শুনেছি, তারপর অনেক মজার কাজ করেছি, মানে রাত অবধি কাজ করতে হয়েছে, মনেই হয়নি যে ধকল যাচ্ছে বা ইয়ে। আর রুমসগুলো এত সুন্দর ছিল, মানে অল অফ মানে টোটাল পুরোটাই প্রচণ্ড মজা করে আমার শুনতে পেয়েছি। ভূতের গল্প শুনতে গিয়ে কোথাও কি ভয় পেয়েছো? না, ভূতের গল্প শুনতে গিয়ে ভয় পেয়েছি বলতে, যখন রাত্রিবেলা জল খেতে উঠেছি বা রাত্রিবেলা যখন বাথরুমে যাওয়ার চেষ্টা করেছি তখন আর যেতে পারিনি, ডিরেক্ট ঘুমিয়েই পড়েছি। কারণ ওই আমাদের যে রুমগুলো ছিল, আমাদের প্রায় বিশাল বড় রুম ছিল। এই যে এই পুরো জায়গাটা দেখছি ওরকম বড় রুম ছিল, তো সেই জায়গাটায় ভয় তো লেগেইছে। আর আওয়াজও পেয়েছি, তো ঠিক আছে, মানিয়ে গুছি নিয়ে ওরাও মজা করছে, আমরাও মজা করছি। সবচেয়ে দর্শকদের কি বলবে ছবি? দর্শকদের এটাই বলবো যে বলরাম কাণ্ড খুব শিগগিরই আসছে, আজকে পোস্টার লঞ্চ হচ্ছে, প্রচণ্ড এক্সাইটেড। আমি এইটুকুনি বলবো যে প্রচণ্ড মন ছুঁয়ে যাওয়ার মতন একটা গল্প, আর প্রচণ্ড হাসবে, মানে সিনেমা শুরু হতেই প্রচণ্ড হাসবে, আর লাস্টে গিয়ে আমি বলতে পারি একটা মন ভালো করে দিয়ে শেষ হবে। তো প্লিজ সিনেমাটা কি দেখবেন আর বাংলা ছবির পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।